দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2 কোটি টাকা বুঝে পেল ফুটবল দল। উপেক্ষিত টিম অ্যাসিস্ট্যান্ট। আমরা চেকগুলো গ্রহণ করেছি, তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিই। প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায় আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দল বদল বর্জন করা 8 ক্লাবও। বিদ্রোহীদের লিগে অংশ নেওয়ার অনুরোধ বিসিবি। তাদের বোধোদয় হবে। তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। অনুশীলনে নামার আগে বিপিএল এর দলগুলোর হোমওয়ার্ক। বিতর্কের অবসান ঘটানোর আশা চট্টগ্রাম রয়্যালসের। রাজশাহীবাসীকে ভালো পারফরমেন্স উপহার দিতে চায় ওয়ারিয়র্স। যুব এশিয়া কাপ শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে আরব আমিরাতে বাংলাদেশ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই প্রাথমিক লক্ষ্য, স্বপ্ন হ্যাট্রিক শিরোপার। এবং চ্যাম্পিয়ন্স লিগে ব্লকবাস্টার নাইট। কিছুক্ষণ পর মুখোমুখি হবে দুই পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আলাদা ম্যাচে মাঠে নামবে পিএসজি ও আর্সেনাল। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ফুটবলের খবর জানাবো। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ক্রীড়া উপদেষ্টার ঘোষিত 2 কোটি টাকা ফুটবলারদের মাঝে বিতরণ করা হলেও উপেক্ষা করা হয়েছে জাতীয় দল সহকারী মহসিনকে। বাফুফের দাবি, পুরস্কার প্রদানের এই তালিকা তৈরি করেছে ক্রীড়া পরিষদ। 2 কোটি টাকা 23 ফুটবলার ও 7 কোচিং স্টাফের মাঝে সমান ভাগে ভাগ করে দেয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ফুটবলে ভারতের বিপক্ষে 22 বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে ভেসেছে পুরো দেশ। সেই আনন্দে একাত্মতা প্রকাশ করে তাৎক্ষণিক 2 কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে তার প্রতিশ্রুত অর্থ বাফুফেকে বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাফুফেকে হস্তান্তর করা চেকগুলোতে নেই জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট মহসিনের নাম। ক্যাম্প চলাকালীন ফুটবলারদের যাবতীয় সহযোগিতা থেকে শুরু করে প্র্যাকটিস সেশনেও দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ চলাকালীন কোনো ফুটবলার অসুস্থ হলে মাঠে পানি হাতে ছুটে যাওয়া ব্যক্তিটাও তিনি। কিন্তু পুরস্কারের অর্থ দেওয়ার সময় উপেক্ষা করা হয়েছে তাকে। তারা কিভাবে দিবে 2 কোটি টাকা, এটা আসলে তাদের সিদ্ধান্ত। আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি। এখানে আমাদের কোনোভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি। তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিব। 2 কোটি টাকা সমানভাবে মোট 30 ভাগ করেছে এনএসসি। স্কোয়াডে থাকা 23 ফুটবলারের পাশাপাশি এই অর্থ পেয়েছেন কোচিং স্টাফের 7 সদস্য। এরই মধ্যে বাফুফে ভবন থেকে পুরস্কারের চেক সংগ্রহ করেছেন ফুটবলাররা। হামজা ও সমিত সোম দেশের বাইরে থাকায় সেটা ভিন্ন উপায়ে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবে ফেডারেশন। আমরা চেকগুলো গ্রহণ করেছি এনএসসি থেকে, এবং আমরা হলো চেকগুলো অলরেডি কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে প্লেয়ারদের কাছে। আমরা আসলে টোটাল 30 জনকে ওনারা দিয়েছে, অফিসিয়াল প্লাস প্লেয়ারদের 23 প্লেয়ার। সো আমরা আসলে খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই তাদের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস জাতীয় ক্রীড়া পরিষদকে। তারা আমাদের প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করেছে যেন সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে। এনএসসির টাকা পেয়ে ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে বাফুফে। দ্রুতই নারী দলের সাফ জয়ের জন্য ঘোষণা করা 1.5 কোটি টাকাও তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। 11 আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 20 দলকে নিয়ে সূচি প্রকাশ করবে বিসিবি, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। লিগ বর্জন করা 45 ক্লাবের সংবাদ সম্মেলনের জবাব দিয়েছে বোর্ডও। অনুরোধ জানানো হয়েছে ক্রিকেটারদের স্বার্থে লিগে অংশ নেয়ার। জিপিএলে কোনো দল অংশ না নিলে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের জিম্মি না করে তামিম ইকবালের ক্লাবের লিগে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। নির্বাচন পরবর্তী একটার পর একটা চ্যালেঞ্জের সামনে নতুন বোর্ড। নারী ইস্যুতে এমনিতেই বেকায়দায় পড়তে হয়েছে আমিনুল ইসলামের বোর্ডকে। তার মাঝে অন্যতম বড় চ্যালেঞ্জ ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া।
বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা দিয়ে লিগ বর্জনের ডাকে অনড় ৪৫ ক্লাব। এর মধ্যে দুইবার সংবাদ সম্মেলন করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে বোর্ড, সংবাদ সম্মেলন করে জবাব দিয়েছে বিসিবি। 2-3টা প্রেস কনফারেন্স থেকে কিছু কথা শুনেছি আমরা দিক থেকে, সবগুলো এখানে বলা আছে যে যেই কথাগুলো শুনছি আমরা ওই কথাগুলো আসলে খুব মানে সত্য মিথ্যার মিশ্রণ আসলে আমার মনে হয়। এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে হয় খুব কি বলবো যৌক্তিক না, যে খেলা বন্ধ করে একটা জিনিস চাও। দেশের ক্রিকেট ইতিহাস অনেকটাই ক্লাব নির্ভর, যে কারণে ক্রিকেটারদের জিম্মি করে ক্লাব কর্তারা ছড়ি ঘোরান বোর্ডের উপর। আঞ্চলিক ক্রিকেট কাঠামো শক্ত না হওয়ায় সেই অবস্থান থেকে বের হতে পারছে না বিসিবিও। বোর্ডের সহ সভাপতি অবশ্য স্মরণ করলেন দেশের ক্রিকেটে ক্লাবের অবদান, তাই তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। লিগে অংশ নেওয়ার অনুরোধের সঙ্গে দিলেন কঠোর বার্তাও। আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ আয়োজনের ঘোষণা সিসিডিএম এর। আমাদের 11 তারিখ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হয় যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। অফিসিয়ালি তো 20টা দলে ধরে রাখবো। প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট। দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে। বর্জন করা ক্লাব কর্তাদের সঙ্গে তামিম ইকবাল নির্বাচনী জোট করলেও লিগ বর্জনে নেই তার ক্লাব। ক্রিকেটারদের কথা বিবেচনায় রেখে অংশ নিচ্ছে লিগে, যে কারণে বিশেষ সাধুবাদ পেলেন সাবেক অধিনায়ক। আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ড, হ্যাঁ এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, সে কিরকম তবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত এবং তাদের আমরা স্বাগত জানিয়েছি। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন ব্যানারে লিগ বর্জনের ডাক দিলেও সংগঠনটি এখনও পায়নি সরকারি কোনো অনুমোদন, যে কারণে তাদের দাবিকে খুব একটা আমলে নিতে নারাজ বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিতর্ক কাটিয়ে মাঠের পারফরমেন্সে নজর দিতে চায় চট্টগ্রাম রয়্যালসের নতুন মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান। ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই নিলামে তাদের কেনা হয়েছে বলে জানায় রয়্যালস ম্যানেজমেন্টও। তাই তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। 23 ডিসেম্বর শুরু হবে চট্টগ্রামের অনুশীলন। টিম মিটিংয়ে চূড়ান্ত হবে দলটির নেতৃত্ব যাচ্ছে কার কাঁধে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল কয়েক আসরে কোনো না কোনো দল নিয়ে হয়েছে বিতর্ক, যা প্রশ্নবিদ্ধ করেছে আয়োজক বিসিবিকে। গেল আসরে সব বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। এবার তাদের সব দায়িত্ব যেন নিজেদের কাঁধে তুলে নিতে প্রস্তুত চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি 50 লাখ টাকা ফর নাইম শেখ। শুরুতেই নিলামের উচ্চ মূল্যে খেলোয়াড় কিনে আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির ব্যাংক গ্যারান্টি নিয়েও ছিল অনিশ্চয়তা, যদিও পরে বিসিবির সঙ্গে সবকিছু মিটমাট করে তারা। অনিশ্চয়তা কাটিয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিজেদের কাছেই রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রশ্ন ওঠে মেন্টর হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল বাশারের হঠাৎ সরে দাঁড়ানো। টুর্নামেন্ট শুরুর আগে এমন সব কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে বিপিএল শুরুর আগে নিজেদের নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছে দলটি। হাবিবুল বাশার সুমনের জায়গায় নতুন মেন্টর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তুষার ইমরানকে। তারা অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে, যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে। এক্স প্লেয়ার অনেক এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং আছে, যদি ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। সুমন খান একটা প্রমিনেন্ট প্লেয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে। আবু হায়দার রনি আছে অলরাউন্ডার, এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। বলতে পারতেছি না যে কে খেলবে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে। যদিও সংবাদ সম্মেলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষের কেউ। টিম মিটিং এর পরে চূড়ান্ত হবে বিপিএল এর দলটিকে নেতৃত্ব দেবে কে। টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যাচ্ছে পাকিস্তানের আবরার আহমেদকে। এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিমে নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার।
তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। কনফারেন্সের পর আমরা মিটিং আছে যেহেতু, তখন আলাপ আলোচনা হবে যে ক্যাপ্টেন্সি করবে কে, ভাইস ক্যাপ্টেন্সি করবে, তখন আপনারা জানতে পারবেন। প্রেস রিলিজও দেওয়া হবে মনে হয় যে ক্যাপ্টেন্সির ব্যাপারে। এদিকে 23 তারিখ থেকে শুরু হবে মাঠের অনুশীলন। সব বিতর্ক কাটিয়ে উঠায় মাঠের পারফরমেন্সে মনোযোগ দিতে চায় দলটির কোচ। আমরা চাই যে ফুল প্রুফ কোনো প্ল্যান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শেষ পর্যন্ত বিপিএলে রাজশাহীর ভেন্যু না থাকায় হতাশ রাজশাহী ওয়ারিয়র্স। তবে পদ্মাপাড়ের ঐতিহ্য আর দর্শকদের কথা মাথায় রেখে থিম সং ও জার্সি তৈরির পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। গত আসরে নানা বিতর্কের জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী। এবার সুনাম ফেরাতে চায় ওয়ারিয়র্স। মুশফিক শান্তদের নিয়ে শিরোপা জয়ের লক্ষ্য তাদের। পুরো মৌসুমের জন্য নওয়াজকে পাওয়া গেলেও আরেক পাকিস্তানি সাহিবজাদাকে কিছু ম্যাচে পাবে না দলটি। যদিও জিমিন ইসাম সহ আরও কিছু বিদেশি তারকাকে দলে ফেরানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়র্স। বিসিবি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে রাজশাহীতে বিপিএল হবে, অল্প সময়ের কারণে, প্রস্তুতির কারণে সেটা তারা করতে পারেন নাই। কথা ছিল রাজশাহীকে নিয়ে 4 ভেন্যুতে হবে এবারের বিপিএল। সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হয়েছিল বাজেট, কিন্তু ফ্লাডলাইট ড্রেনেজ সিস্টেমের বেহাল দশায় শেষ পর্যন্ত হলো না। রাজশাহীর ক্রিকেট প্রেমীদের ঘরের মাঠে বসে বিপিএল উপভোগের আশা পূরণ হচ্ছে না এবার। যদিও হতাশ রাজশাহীবাসীকে উজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বিপিএলে ওই জেলার প্রতিনিধিত্বকারী রাজশাহী ওয়ারিয়র্স। 11 ডিসেম্বর থিম সঙের শুটিংয়ের জন্য বদ্দাপাড়ের শহরে দল নিয়ে যাওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিটির। গতবার পারিশ্রমিক সহ নানা ইস্যুতে ব্যাপক সমালোচিত হয়েছিল দুর্বার রাজশাহী। এবার সে দুর্নাম ঘোচাতে চায় ওয়ারিয়র্স। একটা বড় থিম সং আমরা করতে চাই, সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন ফরম্যাট নিয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের ফার্স্ট যে মোটো সেটা হচ্ছে যে আমরা সমস্ত রকমের বিতর্কের মধ্যে থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ক্রিকেট আমরা এবারে বিপিএলে দেখবো, এবং এই ক্ষেত্রে আমরা ওয়ারিয়র্স মানে কোনোভাবেই কোথাও কোনো কম্প্রোমাইজ করব না। এটি হচ্ছে আমাদের দৃঢ় সিদ্ধান্ত। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তানজিম সাকিবদের নিয়ে বেশ তারকাবহুল দল ওয়ারিয়র্স। আরও আছেন আকবর, ইয়াসির, জিসান, মুরাদ, রিপনরা, সঙ্গে সাড়া ফেলা রুবেল, সাকলাইনরা। মুশফিকুর রহিমকে পাওয়া সত্যি রাজশাহী ওয়ারিয়র্সের জন্য বা আমরা নিজেরা খুবই গর্বিত। আমরা যাদেরকে সিলেক্ট করেছি, শান্ত থেকে শুরু করে প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পারফরমেন্সের জায়গায় আমরা খুবই আশাবাদী। অভিজ্ঞ এবং তরুণ দুটো একটা দারুণ সমন্বয় আমাদের টিমের মধ্যে আছে, এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা একটা ভালো মাইলেজ পাবো। বিদেশিদের মধ্যে মূল আকর্ষণ পাকিস্তানিরা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজদের পুরো সময়ের জন্য পিসিবি এনওসি দেবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন পর্যন্ত ফুল সিজনের জন্যই সবাই পেয়েছে এনওসি। শুধু একজন প্লেয়ারকে নিয়ে আমাদের একটু আছে, পাকিস্তান টিমের সাহিবজাদা ফারহান। আপনি জানেন যে সে ন্যাশনাল টিমে খুব ভালো করেছে। তো যদি আমরা সেই সময় তাকে না পাই, এটার ব্যাকআপ প্ল্যান আমাদের রেডি করা আছে। এর বাইরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমিন ইসাম ও সাউথ আফ্রিকার একাধিক ক্রিকেটারের সঙ্গে চলছে কথা। হান্নান সরকারের অধীনে শিরোপায় চোখ রাজশাহী ওয়ারিয়র্সের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দলকে সর্বোচ্চ প্রস্তুত করেছে নাভিদ নেওয়াজের টিম ম্যানেজমেন্ট। বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠবে ইয়ং টাইগাররা, এমনটাই বিশ্বাস বোলিং কোচ ডলার মাহমুদের। 2023-এর পর 2024 পরপর দুটি এশিয়া কাপ জয়। যুবাদের এই আসরে বাংলাদেশ এখন সবার সেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার মিশন হ্যাট্রিক শিরোপার। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এদিন সকাল সকাল সংযুক্ত আরব আমিরাত গেল আজিজুল হাকিম তামিম বাহিনী। এর আগের দিন মিরপুরে ফটো সেশন করেছে পুরো দল। এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 দলের সঙ্গে এশিয়া কাপ সফরে সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই কোচ। শিরোপা জয়টা লক্ষ্য হলেও তার চাওয়া শিষ্যরা যেন সেখানেও কাজটা করতে পারেন ঠিকঠাক মতো। এক্সপেকটেশন তো আছে ভালো করার, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। যদি ভালো শেষ করতে পারি অবশ্যই ভালো হবে, তবে আমরা চ্যাম্পিয়নশিপের থেকে আমরা প্রসেস ফলো করতেছি যাতে করে আমরা একটা ভালো প্রসেসে আগাইতে পারি। দিন শেষে হয়তো বা যদি আমাদের কাছে রেজাল্ট হয় সেটা ভালো হবে। এবারের যুব এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। লঙ্কান আফগানদের সম্পর্কে বেশ ভালোই জানা লাল সবুজের। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়া নেপালকে নিয়ে আছে কিছুটা চিন্তা। তবে ডলারের বিশ্বাস গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে তার দল। সবার সঙ্গে কম বেশি খেলেছি, শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে টিমটা বাদে। তো দুইটা টিম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, গ্রুপ বলবো যে
তুলনামূলক স্ট্রং আছে। আমরা আফগানিস্তানের সঙ্গেও খেলেছি, শ্রীলঙ্কার সাথে খেলেছি। হোপফুলি যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, প্লেয়ার এক্সিকিউট করতে পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। অভিজ্ঞ তামিম জাওয়াদদের সঙ্গে নতুন আলামিন শাহরিয়ারদের নিয়ে দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এই এশিয়া কাপ সামনে রেখে লম্বা সময় ক্যাম্প করেছে যুবারা, হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। ওভারঅল টিম যদি বিচার করা হয়, আমাদের বেশ কিছু অলরাউন্ডার আছে, সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের দুইটা দিকে বোলিং ও ব্যাটিং এ ফ্লেক্সিবিলিটি আছে। আমি বলবো যে আমাদের দুইটা সাইডে মাশাআল্লাহ খুব ভালো। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 ও 17 ডিসেম্বর লড়াই নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম। বাফুফে ভবনে দুই পক্ষের মাঝে 10 বছরের জন্য চুক্তি হয়, যা এ যাবৎকাল বাফুফের পাওয়া সবচেয়ে লম্বা সময়ের স্পন্সর। বাফুফে বিএসআরএম এর চুক্তি 10 বছর হলেও তা 2 ভাগে বিভক্ত। 5 বছর পর এটি পর্যালোচনা হবে। প্রথম 5 বছর তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাফুফেকে প্রদান করবে, তবে ঠিক কোন বিষয়গুলোতে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বিএসআরএম তা নিশ্চিত করেনি বাফুফে। তাদের কাছে আগামী বছরের কার্যতালিকা দিয়েছে ফেডারেশন, সেখান থেকে পছন্দের ইভেন্টগুলো বেছে নেবে বিএসআরএম। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল এবং সহসভাপতি ফাহাদ করিম। ফিক্সড ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন তারা দিবে, দ্যাট উইল বি দ্য সেম ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স। তারপরে 5 বছর ওটাকে আবার একটা মিউচুয়ালি এগ্রিড ইনক্রিজও আমরা এগ্রি করেছি, ওই অ্যামাউন্টও লক হয়েছে। সো পরে 5 বছর ওই অ্যামাউন্ট হবে, সো ইটস নট ফিক্সড। এটা কোনো স্পেসিফিক এরিয়ার জন্য না অ্যাকচুয়ালি, এবং শুধুমাত্র মেন্স কিংবা ওমেন্স তাও না। দে উইল বি ওয়ার্কিং অন বোথ দ্য এন্ড, বিভিন্ন এরিয়াতে তারা কাজ করবে। ইটস অ্যান অফিশিয়াল ডেভেলপমেন্ট পার্টনার, তো আমাদের সাথে এক্সপোজারে অন্যান্য স্পন্সরদের সাথে কোনো ইস্যু নাই। বাট ওনারা যেসব প্রোগ্রামে থাকবে, অফকোর্স এটা আমরা সবসময় করি, কম্পিটিশন থেকে আর কাউকে দিই না, মানে আমরা অন্য স্টিল ব্র্যান্ড এখন অ্যালাউ করবো না। বাট আমাদের এক্সিস্টিং যে অন্যান্য পার্টনার আছে বা নন স্টিল এনি ব্র্যান্ড পার্টনারশিপ, ওদের কোনো ইস্যু নাই। আবার ওনাদের কন্ট্রিবিউশনটা যেখানে আমরা ইউজ করবো ওখানে এক্সক্লুসিভ বলে কিছু না। আবারও দেশের ক্রিকেট। খুলনা মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ নেই। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রশিক্ষণ নেন ও খেলাধুলা করেন নারীরা। বিভিন্ন জাতীয় প্রতিযোগিতারও আয়োজন হয় মাঠটিতে, তবে মেলার জন্য এই মাঠ 1 মাসের জন্য ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক থেকে শুরু করে খেলোয়াড়, অভিভাবক সহ স্থানীয়রা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। চলছে খেলা, জমে উঠেছে লড়াই, চারিদিকে উচ্ছ্বাস। নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠের এমন চিত্র মোটামুটি নিয়মিত। ফুটবল টুর্নামেন্ট, শিশুদের অ্যাথলেটিক্স ক্যাম্প, নারীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন হয় এ মাঠেই। তবে আগামী 16 ডিসেম্বর থেকে মাসব্যাপী মেলার জন্য মাঠটি ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে মাঠে খেলাধুলা সহ সব ধরনের আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রীড়া সংগঠকরা জানান, মাঠটিতে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা সহ প্রশিক্ষণ ও খেলাধুলা করেন এই অঞ্চলের নারীরা। মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ না থাকায় এটাই তাদের ক্রীড়া প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। এ মাঠে মেলা বসলে একদিকে যেমন শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তেমনি দীর্ঘ সময়ের জন্য অনুপযোগী হয়ে পড়বে মাঠ। খুলনা জেলার হচ্ছে একটাই মাঠ আছে, আর মহিলাদের ক্রীড়া কমপ্লেক্সে ছাড়া আর এখানে যারা আমরা প্লেয়ার আছি তারা তো এই মাঠে প্র্যাকটিস করি। আর যদি এই মাঠে যদি মেলাটা হয় তাহলে আমাদের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। মেলাটা অন্য জায়গায়, অন্য কোথাও নেওয়ার জন্য, যে জায়গা সচরাচর খেলাধুলা হয় না সেই মাঠেই মেলাটা করা উচিত। বাচ্চাদের মাঠ নেই বললেই চলে, এখন এই একটা মাঠ আছে, এই মাঠটাও যদি মেলার কাজে ব্যবহার করা হয় তা হলো বাচ্চারা খেলবে কোথায়? 2 মাসের জন্য ভাড়া দিলে কিন্তু 2 মাসেই কার্যক্রম শেষ হবে না। এই মাঠটা যদি আবার সত্যিকারে খেলার উপর যে অবস্থা আছে সেই অবস্থায় ফিরিয়ে আনতে আরও 20 বছর লাগবে। কারণ মেলার জন্য জানেন যে বাঁশ পুঁততে পুরা এলাকায় বাঁশ পুঁতবে, কাগজপত্র থাকে ফেলে দেওয়া যায়, কিন্তু স্ক্রুগুলো এবং কাজগুলো আমরা কীভাবে এগুলো সংরক্ষণ করব। অর্থাৎ ওখানে আরও কয়েক ফিট মাটি দিয়ে মাঠ পুরো আবার তৈরি করতে হবে, আর সেই সুযোগ আমরা কোথাও পাবো না। এদিকে মাঠে মেলা আয়োজনের পক্ষে নয় ক্রীড়া অফিসও, আর কেন্দ্র থেকে অনুমতি দেয় স্থানীয়ভাবে কিছু করার নেই বলে জানিয়েছে ক্রীড়া পরিষদের বিভাগীয় কার্যালয়। তো হঠাৎ করে শুনলাম যে এটা ভাড়া দেওয়া হয়েছে 1 মাসের জন্য। এই ভাড়া দিলে তো আসলে এই কোমলমতি শিশুরা যারা এখানে খেলতে আসে, খেলাধুলো করে, যেখানে একটা সুইমিং পুল আছে, সাঁতার কাটতে আছে, সেইগুলো থেকে খুলনার মানুষ বঞ্চিত হবে। যেটা মেলার অনুমোদন দেওয়া হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের উপরে তারা একটা এক্সিবিশন করবে, বাংলাদেশ উইভার্স প্রোডাক্ট
ম্যানুফ্যাকচারার অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করেছে, এটা তো প্রধান কার্যালয় থেকে অনুমোদন দিয়েছে। এটা আমি নতুন করে ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মেলার জন্য মাঠ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশন। ফলে 20 ডিসেম্বর থেকে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট ও আন্তবিভাগীয় টুর্নামেন্টের পরিকল্পনা থাকলেও বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে আয়োজকদের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খেলার সময় আরও থাকছে। ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে মহাবিপদে জিয়ান্নি ইনফান্তিনো। নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংস্থার। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবারে চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। লিগের ব্যর্থতা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরতে চায় রিয়াল, অন্যদিকে মাদ্রিদকে হারিয়ে লিগ পর্বের শীর্ষ 8-এ থাকা স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় সিটি। এতিহাদে ম্যাচ শুরু রাত 2টায়। শাবি আলোনসোর অধীনে শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। সমর্থকরা তাই আশায় বুক বাঁধে লা লিগা সহ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও পুনরুদ্ধার করবে লস ব্লাঙ্কোস। তবে লিগের মাঝ পথে ছন্দপতন, একের পর এক ড্র আর সবশেষ ম্যাচ হেরে শিরোপা রেসে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ে মাদ্রিদ। তাতেই পাহাড় সম চাপে শাবি আলোনসো। গুঞ্জন আছে সিটির বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো ফলাফল হলে চাকরি হারাতে পারেন স্প্যানিশ কোচ। অবশ্য টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স লিগ বলেই আশা দেখছেন সমর্থকরা। ইউসিএল এর রাজারা চলতি মৌসুমে 5 ম্যাচে 4 জয়ে গ্রুপ পর্বের শুরুটা করেছে দুর্দান্ত। তবে এবার সামনে কঠিন প্রতিপক্ষ। এতিহাদে তাদের লড়তে হবে ম্যান সিটির বিপক্ষে। শুধু প্রতিপক্ষের সামর্থ্য নয়, ম্যাচের আগে রিয়াল কোচের চিন্তা বাড়িয়েছে ইনজুরি। আগে থেকে ইনজুরিতে ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ডিন হুইসেন, কারভাহাল, মেন্ডিরা। সেখানে নতুন করে যুক্ত হয়েছেন এডার মিলিতাও ও কামাবিঙ্গা। তবে রিয়াল কোচকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে কিলিয়ান এমবাপের ধারাবাহিক পারফরমেন্স। সান্তিয়াগো বার্নাবুয়েতে যা হয়েছে তা ভুলে যেতে চাই। আমাদের মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে সিটিকে হারানো যায়। ভিনিসিয়াস, আর্দা গুলার, বেলিংহাম, চুয়ামেনিরা থাকবেন শুরুর একাদশে। 2 রাইট ব্যাক ইনজুরিতে পড়ায় সেখানে দায়িত্ব সামলাবেন ভালভার্দে। মিলিতাও ছিটকে পড়ায় কপাল খুলেছে রাউল অ্যাসেন্সিওর। তার সঙ্গে থাকবেন রুডিগার ও কারেরাস। শুরুর একাদশে দেখা যেতে পারে রদ্রিগোকে। অন্যদিকে ইউসিএল এর সবশেষ ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ম্যানচেস্টার সিটি। শীর্ষ 8-এ জায়গা করে নিতে এই ম্যাচে যে কোনো মূল্যে জয় চান পেপ গার্দিওলা। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ সম্পর্কে ভালোই জানা সিটি কোচের। 2022 ও 24 সালে তাদের কাছেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় পড়েছিল সিটিজেনরা। রিয়াল মাদ্রিদ সবসময় কঠিন প্রতিপক্ষ। তারা ইউরোপের সেরা দল। তাদের বিপক্ষে ম্যাচ সহজ নয়। এই ক্লাবটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। হয়তো তারা বাজে সময় কাটাচ্ছে, তবে শাবির দুর্দান্ত কোচ, সে এ দলকে আবারও সঠিক পথে নিয়ে আসবে। তবে আমরাও জয় চাই। ছেলেরা সবাই ফিট আছে, আশা করি একটা ভালো ম্যাচ হবে। দুর্দান্ত ছন্দে আছেন আর্লিং হল্যান্ড, ফোডেন, ডোকু, রেইন্ডার্স, সিলভারাও থাকবেন শুরুর একাদশে। সিটির ডিফেন্স সামলাবেন ভার্দিওল ও ডিয়াজরা। পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে। মুখোমুখি শেষ 4 দেখায় একটিতেও জয় পায়নি সিটি। এতিহাদে এবার সে আক্ষেপ মেটাতে চাইবেন সিটিজেনরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আলাদা ম্যাচে মাঠে নামছে 2 লিগের 2 জায়ান্ট। ইউসিএল টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে। টানা 18 ম্যাচ অপরাজিত থাকার পর সবশেষ ম্যাচে হেরেছে গানার্স। মিকেল আর্তেতার দল চাইবে আবারও জয়ে ফিরতে। অন্য ম্যাচে পিএসজি খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে রাত 2টায়। 18 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে ব্যর্থ আর্সেনাল। ভিলা পার্কে খাওয়া ধাক্কার পর বেলজিয়ামে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা গানারদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগার মাঠে আতিথ্য নেবে আর্সেনাল। একটা জয় পেলেই প্রথম দল হিসেবে নিশ্চিত হবে শেষ 16 টিকিট। আসরের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ডটাও তাদেরই দখলে। তাই বলা যায় আর্তেতার দলের সামনে সহজ পরীক্ষা অপেক্ষা করছে। আছে রেকর্ডের হাতছানিও। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথমবারের মতো আসরের প্রথম 6 ম্যাচে টানা 6 জয় তুলে নেওয়ার অপেক্ষা লন্ডনের ক্লাবটার। বেলজিয়ান ক্লাব বলেই আত্মবিশ্বাস বেশি পাবে আর্সেনাল। 1981 সালের পর থেকে এই দেশের কোনো ক্লাবের কাছে হারের রেকর্ড নেই গানারদের। অবশ্য চিন্তা আছে ইনজুরি জর্জরিত ডিফেন্স লাইন নিয়ে।
একই রাতে ভিন্ন ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হবে পিএসজি। এর আগে ইউরোপা লিগে খেললেও এই টুর্নামেন্টে এটাই হবে দুদলের প্রথম সাক্ষাৎ। সেন্ট ম্যামেসে অবশ্য উসমান দেমবেলেকে পাচ্ছে না ফরাসি জায়ান্টরা, চোটে ছিটকে গেছেন এই উইঙ্গার। এছাড়াও হাকিমি দুয়েরাও বাদের তালিকায় আছেন আগে থেকেই। টটেনহ্যামের বিপক্ষে লাল কার্ড দেখায় সাসপেনশনে থাকবেন লুকাস হার্নান্দেজও। আমি আমার দলকে সাবধান করে দিয়েছি, এটা খুব কঠিন ম্যাচ হবে, বিশেষ করে শুরুটা। ওরা এমন একটা দল যাদের সমর্থকদের সঙ্গে বিশেষ একটা কানেকশন থাকে। ইনজুরি আর কিছু খেলোয়াড় অনুপস্থিত থাকলেও তরুণদের নিয়েও ওরা সেরা ফুটবল খেলে। জিততে চাইলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। আমি নিশ্চয়তা দিচ্ছি আমার খেলোয়াড়রা অতি আত্মবিশ্বাসে ভুগবে না। স্যাম ম্যামেসে অতি আত্মবিশ্বাস মানেই নিশ্চিত হার। যদিও প্রতিপক্ষ বিবেচনায় খুব একটা চিন্তার কারণ নেই পিএসজির। চলতি চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচ খেলে মাত্র 4 পয়েন্ট বিলবাওয়ের নামের পাশে। পয়েন্ট টেবিলে 27 নম্বরে আছে এর্নেস্তো ভালভার্দের দল। ঘরের মাঠে পিএসজিকে সামলাতে জন্ম দিতে হবে বড় সড়ো কোনো অঘটন। লুই এনরিকের জন্য একটাই চিন্তা আপাতত, নিজেদের রক্ষণভাগ। আসরের লিডিং গোল স্কোরিং টিম হলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে টটেনহ্যাম রীতিমতো গোল উৎসব করে তাদের জালে। বিলবাওয়ের বিপক্ষে একটা ক্লিন শিট মনোবল আবারও চাঙ্গা করবে বর্তমান চ্যাম্পিয়নদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। মেজর লিগ সকার আর লিওনেল মেসি মানেই যেন রেকর্ড ভাঙা গড়ার খেলা। প্রথমবারের মতো MLS ট্রফি জয়ের পর এবার ক্লাব অধিনায়ক হিসেবে টানা 2 বার মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের পুরস্কার পেলেন খুদে জাদুকর। MVP ট্রফি হাতে নিয়ে এদিন নিজের এই কীর্তির জন্য সতীর্থ এবং সমর্থকদের ধন্যবাদ দিলেন লিও। ব্যক্তিগত পুরস্কারের চেয়েও দলীয় অর্জনগুলোই তার কাছে বেশি আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। স্পেন তার বুটের কারিশমা দেখে কুর্নিশ করেছে বহু আগে। ক্লাব ফুটবলের পর বিশ্ব ফুটবলও মেনে নিয়েছে তার আধিপত্য। সর্বকালের সেরা তর্কটা থেমে গেছে অন্তত বছর 3 আগে। ফুটবল বিশ্বের সমস্ত অর্জন গড়িয়েছে তার বুটের তলায়। এবার উত্তর আমেরিকাতেও উড়ল মেসি বন্দনার পতাকা। মেজর লিগ সকার ইতিহাসে প্রথম ক্লাব অধিনায়ক হিসেবে হাতে তুলে নিলেন টানা 2 বছর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব। কার্লোস ভালদেরামা, কার্লোস রুইজ, রবি কিন, ডেভিড ভিয়া, কার্লোস ভেলা নামগুলো যদি শুনে থাকেন তাহলে আপনার ফুটবলের স্মৃতি আরও একটু তাজা করে দিচ্ছি একটা ইনফরমেশনে। মেসির আগে MLS MVPর ট্রফি উঠেছিল তাদের হাতেও, কিন্তু টানা 2 বছর এই স্বপ্ন দেখতে পারেননি আর কেউ। যা স্বপ্ন নয়, বাস্তবে করে দেখিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। শুধু তাই নয়, এই ঘটনা উত্তর আমেরিকার স্পোর্টস ইতিহাসেও বড্ড বিরল। মেজর লিগ বেসবলে সোহিহি ওথানি, নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের অ্যারন জাজ, NBA-তে লাস ভেগাসের উইলসন, ডেনভার নিকোলা, অ্যারন রজার্স, অ্যালেক্স ওভেকিনদের পর MLS-এ এবার নাম লেখালেন মেসি। এমভিপির ভোটিংয়েও নতুন ইতিহাস গড়েছেন লিও। সাংবাদিকদের 83% ভোট পেয়েছেন LM10, প্লেয়ারদের 56% মনে করেছেন এই পুরস্কারের যোগ্য মেসি। আর ক্লাবগুলোর কোচদের ভোট পড়েছে 73% মেসির পক্ষে। সব মিলিয়ে 70.43% ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমভিপি হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তার পরের স্থানে থাকা ফুটবলার পেয়েছেন মাত্র 11% ভোট। আমি এ অর্জনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো ব্যক্তিগত পুরস্কার পেতেই ভালো লাগে, কিন্তু আমি চাই এই আনন্দ আমার সতীর্থ এবং ম্যানেজমেন্টের সঙ্গে ভাগ করে নিতে। আমি খুবই সৌভাগ্যবান, এ মৌসুমে গোল্ডেন বুটও জিতেছি। আমার সতীর্থরা মাঠে সাহায্য না করলে এটা কখনোই সম্ভব হতো না। আমি মেজর লিগ সকারের ইতিহাসের অংশ হতে পেরে আনন্দিত। মেজর লিগ সকারে এই মৌসুমে 48টা গোলে অবদান রেখেছেন LM10। 29টা গোলের সঙ্গে গোল করতে সহযোগিতা করেছেন 19 বার, যা লিগের ইতিহাসে 4র্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিগ শিরোপা। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে 10 ম্যাচে 1-এর অধিক গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে মহা বিপদে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার আগে সামাজিক মাধ্যমে তার পক্ষে এক ভিডিও পোস্ট করেন ফিফা প্রেসিডেন্ট, যা ফিফার নিরপেক্ষতা নিয়মের 4টি নিয়ম স্পষ্টভাবে লঙ্ঘন করে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা ফেয়ার স্কয়ার। নিয়ম ভাঙায় ফিফার এথিক্স কমিটির কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছে মানবাধিকার সংস্থাটি। বেজে গেছে 2026 বিশ্বকাপের দামামা। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারে জাঁকজমকপূর্ণ ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা।
2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ভিন্ন এক পুরস্কারের আয়োজন করে ফিফা। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার তুলে দেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ড্রয়ের মূল কার্যক্রম শুরুর আগেই এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয়। মূলত বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয় তাকে। একটি সোনালী ট্রফি ও সনদ ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন ফিফা সভাপতি। এই অনুষ্ঠানের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই পুরস্কারের ব্যাপারে জানান দেন ফিফা সভাপতি নিজেই। ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার দেয়া নিয়ে তুমুল সমালোচনা চলছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্টকে এই পুরস্কার দিয়ে শুধু সমালোচনাই হচ্ছে না, তোপের মুখে পড়তে হচ্ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফিফার নৈতিকতা কমিটির কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। ফিফা সভাপতির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ও সাক্ষাৎকার দেয়া নিরপেক্ষতার নিয়মের 4টি নিয়ম স্পষ্টভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা ফেয়ার স্কয়ার। ইতোমধ্যেই ফিফার এথিক্স কমিটিতে ফেয়ার স্কয়ার একটি অভিযোগপত্র পাঠিয়েছে। চিঠিতে ফিফার শান্তি পুরস্কারের বিষয়ে উল্লেখ করা হয়, একজন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার প্রদান করা ফিফার নিরপেক্ষতার কর্তব্যের স্পষ্ট লঙ্ঘন। অভিযোগে ফেয়ার স্কয়ারের প্রোগ্রাম ডিরেক্টর আরও বলেন, ফিফার এ ধরনের কাজ প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি তার সমর্থন নির্দেশ করে, যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার স্বার্থের জন্য বিপজ্জনক এবং সরাসরি বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। এই অভিযোগটি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি জিয়ান্নি ইনফান্তিনোর সমর্থনের মধ্যে আবদ্ধ নয়, বরং ফিফার অযৌক্তিক পরিচালনা কাঠামো জিয়ান্নি ইনফান্তিনোকে সংস্থার নিয়মগুলোকে প্রকাশ্যে অগ্রাহ্য করার এবং এমনভাবে কাজ করার সুযোগ দিয়েছে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থের জন্য বিপজ্জনক এবং সরাসরি বিপরীত। ফিফার এথিক্স কমিটি হচ্ছে ফিফার বিচারিক বিভাগ। এই বিভাগ যে কোনো অভিযোগ বা সন্দেহভাজনের বিষয়ে তদন্ত করে আর তদন্ত শেষে সিদ্ধান্ত নেয় অ্যাডজুডিকেটরি চেম্বার। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। ন্যু ক্যাম্পে ফেরার দিনে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে 2-1 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিক বাহিনী। জোড়া গোল করেছেন জুলস কুন্দে। লা লিগায় দারুণ ফর্মে থাকলেও ইউসিএলে খুব একটা স্বস্তিতে ছিল না কাতালোনিয়ানরা। তার ওপর ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে শেষ দেখা হারের স্মৃতিটাও জলজলে ছিল বার্সেলোনা শিবিরে। তাই হয়তো গুছিয়ে নিতে একটু সময় লেগে যায় স্বাগতিকদের। সেই সুযোগে সফরকারীদের এগিয়ে দেন আনসগা নাউফ। 21 মিনিটেই পিছিয়ে পড়ে আবারও হারের সংখ্যায় বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে থেকেই শেষ করেন তারা। বিরতি থেকে ফিরে কৌশল বদলে সাফল্য পান হ্যান্সি ফ্লিক। 3 মিনিটের এক ঝড়ে ওলট পালট হয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। 50 আর 53 মিনিটে জোড়া গোল করে দলে আনন্দের উপলক্ষ এনে দেন জুলস কুন্দে। অ্যাসিস্টে ছিলেন মার্কাস রাশফোর্ড এবং লামিন ইয়ামাল। এ জয়ে প্রথম পর্বে 10 পয়েন্ট নিয়ে 14 নম্বরে আছে বার্সেলোনা। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় টেস্টে 2 স্বাগতিক পেসারের তোপে প্রথম ইনিংসে 205 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দলে ফিরেই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পেসার ব্লেয়ার টেকনার। অভিষেকে 3 উইকেট তুলে নিয়েছেন আরেক পেসার মাইকেল রাই। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 24 রান। ওয়েলিংটনে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ 2 ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিংয়ের ব্যাটে পায় ভালো সূচনা। দলীয় 66 রানে কিউইদের প্রথম ব্রেক থ্রু এনে দেন টেকনার। নিজের পরের ওভারেই টেকনার তুলে নেন কভেম হসের উইকেট। 50 থেকে 6 রান দূরে থাকতে অভিষিক্ত মাইকেল রাই প্যাভিলিয়নে ফেরেন ক্যাম্পবেলকে। অধিনায়ক রস্টন চেইজ ও সেই হোপের জুটি কিছুটা আশা দেখায় ক্যারিবিয়ানদের। তবে চা বিরতির আগে পরে টেকনারের শিকার হয়ে ফিরে যান এই 2 ব্যাটার। গেল টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভস পারেননি বড় ইনিংস খেলতে। 29 রানে শেষ 6 উইকেট হারালে উইন্ডিজ অল আউট হয় 205 রানে। 32 রানে 4 উইকেট তুলে নেন টেকনার, যদিও চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের 2 কোটি টাকা বুঝে পেল ফুটবল দল। উপেক্ষিত টিম অ্যাসিস্ট্যান্ট। আমরা চেকগুলো গ্রহণ করেছি, তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিই। প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায়?
আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দল বদল বর্জন করা 8 ক্লাবও। বিদ্রোহীদের লিগে অংশ নেওয়ার অনুরোধ বিসিবির। প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। এবং চ্যাম্পিয়ন্স লিগে ব্লকবাস্টার নাইট। কিছুক্ষণ পর মুখোমুখি হবে দুই পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আলাদা ম্যাচে মাঠে নামবে পিএসজি ও আর্সেনাল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসী সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হাসান। ধন্যবাদ তাজিন আপনাকে। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।